স্বাগত। আমরা এর আগে পারচেজ অ্যাপ্লিকেশনের বিভিন্ন মেনু সম্পর্কে জেনেছিলাম। এ পর্যায়ে আমরা পারচেজ অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করব। তো আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, একটা সাপ্লায়ার বা ভেন্ডর তৈরি করব এবং একটা পারচেজ প্রক্রিয়া সম্পন্ন করব সম্পূর্ণরূপে। তো পারচেজ করতে গেলে অবশ্যই আমার একটা প্রোডাক্ট দরকার হবে। তো আমি পারচেজ অ্যাপ্লিকেশনের মধ্যে পারচেজ অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আমরা প্রোডাক্ট মেনুর মধ্যে প্রোডাক্ট তৈরি করব। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন প্রোডাক্ট তৈরি করব। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা ফর্ম ভিউ দেখতে পাবেন, যেখানে আপনাকে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন দিয়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে এবং যা পরবর্তীতে আপনি পারচেজ করতে পারবেন। তো আমরা ধরে নেই একটা প্রোডাক্টের নেম A4 পেপার। আমরা একটা প্রোডাক্ট পারচেজ করব যার নাম হচ্ছে কিনা A4 পেপার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি চেকবক্স আছে, একটা লেখা আছে ক্যান বি সোল্ড এন্ড একটা লেখা আছে ক্যান বি পারচেজড। তো এই দুইটা মূলত হচ্ছে যে আমরা টিক চিহ্ন দিলে কি হবে সেটা আমি আপনাদেরকে বলছি। ক্যান বি সোল্ডে যখন আমার চেক মার্ক করা থাকবে তখন এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি সেলস অর্ডার করার সময় আপনাকে এটা শো করবে না। আমরা দেখতে পাচ্ছি এটা ক্লিক করার সাথে সাথে সেলস অপশন চলে আসছে এবং আমি যদি এটাকে উঠিয়ে দিই সেক্ষেত্রে সেলস ট্যাবটা চলে যাবে। সো আমরা এটা সেল করব না, আমরা শুধু পারচেজ করব, তাই পারচেজ আমি চেকবক্সে ক্লিক করে রাখছি। তো পরবর্তীতে আমরা এখানে একটা ছবি যোগ করতে পারবো। তো আমি এখানে ছবি যোগ করলাম না, শুধু এই আইকনটাতে এডিট পেন্সিলের মতো যে আইকন, এখানে ক্লিক করে আপনারা ছবি যোগ করে নিতে পারেন। তো প্রোডাক্ট টাইপ, তো এখানে একটা ব্যাপার আছে যে আসলে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন এটা কি ধরনের টাইপের প্রোডাক্ট। এখানে কনজিউমেবল আছে, সার্ভিস আছে, আপনার স্টকেবল আছে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে, আপনি যদি খেয়াল করেন স্মার্ট বাটন বলে ওডোর এই যে ভিউটা, এই স্মার্ট বাটনের ভিউতে আপনার বেশ কিছু পরিবর্তন আসে এই টাইপটার উপরে ভিত্তি করে। তো আমরা যদি সার্ভিসে ক্লিক করি সেক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে যে কতবার পারচেজ হয়েছে, এই ব্যাপারটা শুধুমাত্র এখানে আপনার রেকর্ড দেখাবে। আবার যদি স্টোর কনজিউমেবলে দেখাই সেক্ষেত্রে পারচেজ এবং প্রোডাক্ট মুভস গুলো দেখাবে। আর যদি আমি স্টোরেবল প্রোডাক্ট দেখাই সেক্ষেত্রে আপনার সমস্ত রেকর্ডই আসছে, পারচেজের হিস্ট্রি, মুভসের হিস্টরি, হাতে কতটুকু আছে, কতটুকু ভবিষ্যতে আসবে, রিঅর্ডারের কোনো রুলস থাকলে। তো মূলত এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে। আমি যখন প্রথম ওডো নিয়ে কাজ করেছি বা আমি শিখেছি তখন আমাকেও কনফিউশন তৈরি করে দিয়েছিল এই ব্যাপারটা। তো এখানে যখন আমি স্টোরেবল প্রোডাক্ট সিলেক্ট করব, আপনি গুগল করলে দেখতে পাবেন হয়তো অনেক ব্লগ আছে। আমি সেলফ স্টাডির মাধ্যমে যেহেতু শিখেছি এবং ওডোর বিভিন্ন ডকুমেন্টেশন আমি আমার জায়গা থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে স্টোরেবল প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টের পারচেজ হিস্টোরি প্লাস এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, হাতে কতটুকু আছে, ভবিষ্যতে কতটুকু ফোরকাস্টেড আছে, এই ব্যাপারগুলো এবং রিঅর্ডারের সমস্ত ব্যাপারগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু যখন আপনি সার্ভিসেবল প্রোডাক্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে শুধু পারচেজ হিস্ট্রিটাই দেখাবে। এর কারণ হলো যে আমরা সবাই জানি যে সার্ভিস, সাপোজ আপনি হচ্ছে যে কারো কাছ থেকে একটা সার্ভিস নিচ্ছেন, আপনি সাপোজ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, সেক্ষেত্রে তো এটা আসলে ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না। তো এই ক্ষেত্রে তো আপনার মুভমেন্টগুলো স্টকের আসবে না এবং হাতে কতটুকু আছে এটাও দেখাবে না। তো লজিক্যালি যেটা হয়, সার্ভিসেবল প্রোডাক্টের স্টক দেখানোর দরকার হয় না বলি এখানে আসলে
এই লজিকগুলো সেট করা আছে। ওডোর সব থেকে বড় ব্যাপার হলো তাদের ইউআই, তাদের লজিক্যাল বিআই যেগুলো আছে সেগুলো অন্যান্য সফটওয়্যারের থেকে অনেকটা আলাদা, যেটা আপনাকে ব্যবহার করার অভিজ্ঞতা বদলে দেবে। তো কনজিউমেবলের ক্ষেত্রে কি হয়, সার্ভিসটা আমরা বুঝলাম। কনজিউমেবলের ক্ষেত্রে আপনার এটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, বাট আপনি যদি মনে করেন যে আমার এই প্রোডাক্টগুলো আমি কেনার সাথে সাথে এক্সপেন্স দেখিয়ে দেব, আমি কোথাও স্টক করব না, সেক্ষেত্রে আপনি কনজিউমেবল ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি আপনার কোম্পানির জন্য স্টেশনারি পারচেস করে চাচ্ছেন না এই স্টেশনারিগুলো, সাপোজ আমি যে A4 পেপার লিখলাম, আপনি চাচ্ছেন না এই A4 পেপারগুলো আপনাকে স্টক করুক, বা কলম খাতা এগুলোকে স্টক করে আপনি মুভ করাতে চাচ্ছেন না, ইস্যু করবেন না স্টক থেকে, আপনি শুধুমাত্র পারচেস করলে আপনি রিসিভ করলেই এটা দেখিয়ে দিবে নির্দিষ্ট লোকেশন, যেটাকে আপনি যেখানে রিসিভ করবেন ওইখানে কনজিউম দেখাবে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেকে হচ্ছে যে এটা ব্যবহার করে না, স্টক করে। আমরা জানি ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট, যারা অ্যাকাউন্টিং এ আপনারা মোটামুটি আপনারা জানেন। তো আমরা অনেকেই হচ্ছে যে কারেন্ট অ্যাসেটের ভ্যালুয়েশন করার সময় আমাদের এটা দরকার হয়। তো এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে প্র্যাকটিসটা, আসলে আপনার কোন প্রোডাক্টগুলো আপনি কনজিউম করে দেখাবেন কেনার সাথে সাথে, এবং কোন কোন প্রোডাক্টগুলোকে আপনি কনজিউম বা এক্সপেন্স না করে আপনি স্টক করে পরবর্তীতে আস্তে আস্তে ব্যবহার করবেন। অনেকে এরকম হতে পারে। তো যাই হোক, তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই তিনটার টাইপের আসলে পার্থক্য। তারপরও আপনাদের যে কোনো প্রশ্ন, আমি সবসময় বলি আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। তারপরও যদি আপনাদের ডিটেলস কোনো ব্যাপারে জানার দরকার হয়, স্কাইপি, ইমেইল বা জুম যে কোনো মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো সোফার আমরা এখন হচ্ছে যে প্রোডাক্ট টাইপটা বুঝলাম। এখন হচ্ছে যে প্রোডাক্টের যে ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরিটা আমরা সবাই জানি, আমাদের এক একটা প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে হয়, না হলে দ্রুত খুঁজে পাওয়া, রিপোর্টিং করা, বিভিন্ন ব্যাপারগুলোতে আসলে ক্যাটাগরিটা ভেরি করে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ক্যাটাগরিকে যত আপনি শর্ট করতে পারেন। আমরা অনেক সময় ক্যাটাগরিকে অনেক লম্বা করে ফেলি, বা বাই ডিফল্ট ওডো সাজেস্ট করে ক্যাটাগরিটা এরকম শর্টলি অলের আন্ডারে রাখতে হবে সব ক্যাটাগরি, এবং অলের প্যারেন্ট হচ্ছে যে অল। তো ক্যাটাগরি নিয়ে আমি হচ্ছে যে আলাদাভাবে আবার দেখাবো। তো এখান থেকে আপাতত ক্যাটাগরি আসলে এটা কি দিব, আমি সাপোজ এটাকে আমি স্টেশনারি ক্যাটাগরি দেব, যেহেতু তৈরি করা নেই আগে, আমাকে সবটাই তৈরি করতে হচ্ছে। আর যদি আগে তৈরি করা থাকতো সেক্ষেত্রে এখানে এসটি লিখলেই চলে আসতো। তো আমি স্টেশনারি ক্যাটাগরিটা তৈরি করলাম। এখন আমি এই স্টেশনারিটা একটু কোন প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে রাখবো সেটা বলে দেব। তো আমরা সবকিছুই সাধারণত অল অবশ্যই আমরা প্যারেন্ট রাখবো। তারপরে আপনি যদি মনে করেন যে না, স্টেশনারি আমি আরো একটা প্যারেন্টের আন্ডারে রাখবো, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি তার আন্ডারে স্টেশনারি, সেটা হচ্ছে যে একান্তই আপনার ব্যাপার। বাট সবথেকে স্মার্ট সলিউশন হচ্ছে আপনার ইনভেন্টরি, অ্যাকাউন্টিং এই জিনিসগুলো যত সাজানো গোছানো, ক্যাটাগরাইজেশনগুলো যতটা শর্টলি হ্যান্ডেল করা যায় স্মার্ট ওয়েতে। আমরা অনেকেই না বুঝে অনেক বড় বড় ক্যাটাগরি করে ফেলি, যেটা আসলে আমাদের নিজেদের কাজের জন্য আমরা অসুবিধা তৈরি করি, বা অনেকে বুঝতে চান না, অনেকে না বুঝিয়ে করেন। তো আসলে এটা ঠিক না। তো আমরা শুধু এখানে ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, তাই আমি এই ক্যাটাগরিটা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে আরো কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। লজিস্টিকটা কি আসলে এখানে আপনি ধরলেই দেখতে পারবেন। রিমুভাল স্ট্র্যাটেজি, কস্টিং মেথড, ইনভেন্টরি ভ্যালুয়েশন, এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা শুধুমাত্র ক্যাটাগরিটা তৈরি করলাম এবং স্টেশনারি অল। যখন আমি এটা সেভ করব দেখবেন এখানে অল এর আন্ডারে স্টেশনারি, তার মানে হচ্ছে যে আপনার প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে যে অল এবং স্টেশনারি,
এ থেকে আপনি ইনভেন্টরি যখন রিপোর্ট খুঁজতে যাবেন, আপনি অল ক্যাটাগরির মাধ্যমে যত ধরনের আপনার ক্যাটাগরি আছে সব একসাথে দেখতে পাবেন, আবার স্পেসিফিক্যালি স্টেশনারির মধ্যেও দেখতে পাবেন। তো ইন্টারনাল রেফারেন্স, এই ব্যাপারটা হচ্ছে যে মজার। অনেক প্রতিষ্ঠান হচ্ছে যে স্টোরে বিভিন্ন কোড ব্যবহার করে, সাপোজ 1001, 1002, বা হচ্ছে যে আমি সাপোজ স্টেশনারির জন্য S001, S002, আমি S001 দিয়ে শুরু করলাম, বা S101, যে কোনো হতে পারে, S101 দিয়ে শুরু করলাম। তো এই কোডটা সাধারণত ইন্টারনাল রেফারেন্স ইউনিক রাখা হয়, এর জন্য দ্রুত প্রোডাক্ট সার্চ করা যায়। প্লাস হচ্ছে যে আপনি প্রোডাক্টের নাম মনে না রেখেও একটা নির্দিষ্ট রেঞ্জের ক্যাটাগরির কোড মনে রেখেও করতে পারেন, যেমনটা মূলত অ্যাকাউন্টিং এর মধ্যে কোড ব্যবহার করা হয় অ্যাকাউন্টিং লেজারের ক্ষেত্রে, যারা অ্যাকাউন্টিং করেছেন বা জানেন। তো এটা করা যায়। আর বারকোডটা সাধারণত অটোমেটিক্যালি তৈরি হয়, আর যদি আপনার আগে কোনো বারকোড তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। সেলস প্রাইস, যেহেতু আমরা এটা সেলস করব না, তো সেলস প্রাইস আমার দরকার নেই। কাস্টমার ট্যাক্স আমি নিলে দিব, না নিলে দিব না, আমি দিয়ে রাখছি। কস্ট হচ্ছে যে আপনার এটা স্ট্যান্ডার্ড একটা কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে যে আপনি একটা স্ট্যান্ডার্ড কস্ট সেট করে দেবেন এই প্রোডাক্টের, যেটা পারচেজ করার সময় আপনাকে বাই ডিফল্ট দেখাবে, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি A4 পেপার বাই ডিফল্ট 250 বা 250 টাকা দিয়ে দিলাম। এটা হলো জেনারেল ইনফরমেশন। তো আমরা কি ফিল আপ করলাম? প্রোডাক্ট টাইপ স্টকেবল দিব, প্রোডাক্ট ক্যাটাগরি স্টেশনারি, একটা কোড ব্যবহার করলাম। ইন্টারনাল যদি কোনো নোট রাখতে চাই আমি নোট রাখতে পারি, যে আমার যে কোনো নোট হতে পারে, দিস প্রোডাক্ট ইজ ফর অফিস ইউজ অনলি, তো এরকম হতে পারে, বা যে কোনো আপনি নোট দিয়ে রাখতে পারেন, যে সাপোজ we will not use this product for our ঢাকা ব্রাঞ্চ, সরি এখানে not use this product for our ঢাকা ব্রাঞ্চ। তো এরকম আপনি নোট, এটা জাস্ট ম্যান্ডেটরি কিছু না, আপনি চাইলে দিবেন, না চাইলে আসলে দরকার নেই। তো এখানে ডান পাশে আপনি লগ নোট দেখতে পাচ্ছেন, আপনি এখানেও নোট রাখতে পারেন, যে কোনো লগ নোট করতে পারেন। ওটার লগ নোটটা সব থেকে মজার বিষয় হচ্ছে আপনার কমেন্টিং সিস্টেম। আমরা সবাই ফেসবুক ইউজ করি, যারা টেক এর সাথে পরিচিত, আর সবাই মোবাইল যারা ইউজ করে সবাই মোটামুটি ফেসবুক সম্পর্কে অভ্যস্ত। তো এটা দিয়ে যদি আমি বলি, তো আপনি ওডোর বিভিন্ন জায়গায় এরকম কমেন্টস করতে পারবেন। যদিও এখানে এখন পর্যন্ত ওডোর থ্রেড ভিউ বা রিপ্লে ভিউ কমেন্টিং সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। তো আপনি এখানে যে কোনো জিনিস শেয়ার কমেন্টিং করে ফলোয়ার অ্যাড করে আপনি লগ নোট রাখতে পারবেন, অ্যাটাচমেন্ট রাখতে পারবেন, লগ নোটে সবটাই রাখা যায়। তো এটা হলো জেনারেল ইনফরমেশন। বারকোড আমি যেটা বললাম, বারকোড অ্যাপ আছে ওডোর, এটা ইনস্টল করা থাকলে অটোমেটিক্যালি বারকোড পড়বে। পারচেসের মধ্যে আপনি দেখেন এখানে ভেন্ডর, প্রাইস, ডেলিভারি। তো পারচেসের যে এই ট্যাবটা, এখানে মূলত আপনি ভেন্ডরের মধ্যে আপনি একটা নির্দিষ্ট কারো কাছ থেকে এটা কিনতে চাইলে তার নাম, তার প্রাইস কত, কয় তারিখ পর্যন্ত সেই প্রাইস থাকবে, এটা আপনি অ্যাড করতে পারেন। তো আমি একটা করি, সাপোজ হচ্ছে যে এবিসি কোম্পানি। তো এবিসি কোম্পানির নাম যদি আমি দেখি, এবিসি, এটা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক। ওডোর এই সিম্বলটা হচ্ছে যে আপনি যেইখানে কাজ করতেছেন এটার হচ্ছে যে আলাদা আর একটা ভিউ আছে, এক্সটার্নাল ভিউ লিঙ্ক আছে, যেখানে আপনার ওই অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে আপনার কনফিগারেশনটা করতে হয়। তো আপনি যদি ভেন্ডর এখান থেকে বানান সেক্ষেত্রে আসলে সমস্যা নেই, এখানেও আপনার অপশন আছে, এই যে অর্ডারের আন্ডারে ভেন্ডর। কিন্তু আমি এইখানে যেটা তৈরি করব এটা অটোমেটিক্যালি এখানে চলে যাবে। তো
তো ওটা হচ্ছে যে যেহেতু ইন্টারনালি রিলেটেড একটার সাথে আর একটা, তো ইন্টিগ্রেটেড যেটাকে বলে, ইন্টিগ্রেটেড সিস্টেম হওয়ার কারণে আপনি এক জায়গায় কাজ করলে বিভিন্ন জায়গায় ইফেক্ট আছে। তো আমরা এই বানালাম এবিসি কোম্পানি। তো এবিসি কোম্পানির আমি একটা প্রাইস দিতে পারি, সাপোজ হচ্ছে যে এবিসি কোম্পানি আবার 240 টাকা, ডেলিভার টাইম 1 ডে, এরকম দিতে পারি। তো আমি এটাই যদি ক্লিক করি এবিসি কোম্পানি এক্সটার্নাল লিঙ্কে, তাহলে আমি দেখতে পাবো এটা কি ইন্ডিভিজুয়াল কোনো পার্সন না কোম্পানি। আমি সিলেক্ট করলাম, তারপরে এই কোম্পানির হচ্ছে অ্যাড্রেস, ট্যাক্স আইডি, বিভিন্ন জিনিস, ট্যাগ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো তার ওই কোম্পানির যদি আমার কোনো পার্সন থাকে যাদের সাথে হচ্ছে যে আমি যোগাযোগ করব, আমি চাইলে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে যোগ করে রাখতে পারি। সাপোজ হচ্ছে যে এবিসি কোম্পানির একজন কন্ট্যাক্ট পার্সন হচ্ছে যে মিস্টার আলম বা মিস্টার করিম। তো মিস্টার করিমের সাথে আমরা সাধারণত উনি হচ্ছে যে একজন সেলস এক্সিকিউটিভ। আমি এখানে একটা নোট লিখে রাখছি, উই উইল কন্ট্যাক্ট উইথ হিম ফর পেপার রিলেটেড ইস্যু। জাস্ট আমি এখানে একটা নোট রাখলাম বোঝার জন্য, তার ইমেল নাম্বার, ফোন নাম্বার, মোবাইল, তার যদি কোনো ছবি থাকে আমি অনায়াসে দিতে পারি। তো এটা আমাদের অনেক সুবিধা আছে। আমার কোনো পারচেস করতে গেলে আমাদের তো কারো না কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো এখানে আমি অজস্র কন্ট্যাক্ট পারসন রাখতে পারি ওই কোম্পানির, যাদের আপনি কোম্পানি লিখে সার্চ দিলে তখন আপনি কন্ট্যাক্ট পারসনগুলোর হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে একটার সাথে আর একটা এত সুন্দরভাবে হচ্ছে ইন্টিগ্রেটেড যে আপনাকে কাজের জন্য অনেক সুবিধা দিবে। তো একবার যারা আপনার এই সিস্টেম ব্যবহার করা শুরু করবেন, আপনাদের কাছে মনে হবে যে আসলে আপনার ব্রেইনের প্রেশারটা কতখানি কমে। তো আমরা এটা সেভ করছি। সরি, আমার কানেকশনে হয়তো কোনো সমস্যা দেখাচ্ছে, अगेन ট্রাই করছি। কিনা হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। তো সরি ফর ইন্টারাপশন। আমরা যেখানে ছিলাম, তো আমরা একটা প্রোডাক্ট তৈরি করছিলাম A4 পেপার এবং এর টাইপ, ক্যাটাগরি, রেফারেন্স দিলাম। তো এর একটা স্ট্যান্ডার্ড কস্ট আমরা সেট করলাম, যেটা আমরা বাই ডিফল্ট পারচেসের সময় দেখতে পাবো। তো পারচেস ট্যাবের মধ্যে আমরা ভেন্ডর চাইলে সিলেক্ট করতে পারি, না চাইলে দরকার নেই। তো এটা হচ্ছে যে অটোমেটিক্যালি পরবর্তীতে চলে আসবে যখন আমরা কোনো পারচেস করব, কোন ভেন্ডরের কাছ থেকে কত টাকায় করেছি চলে আসার কথা। তো এখন আমরা বেসিক যে ইনফরমেশন সেগুলো শুধু ফিল আপ করলাম। এখানে ছবি দিতে হবে, একটা ছবি দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হয়। তো আমরা সেভ করলাম। এখন হচ্ছে এখানে আমাদের একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এই প্রোডাক্টটাকে পারচেস করব। পারচেস করা খুবই সোজা।
তো পারচেস করতে হলে আপনাকে একটা কোটেশন নিতে হয়, তারপরে হচ্ছে যে আপনাকে পারচেস অর্ডার করতে হয়, দেন হচ্ছে যে আপনার পারচেসকৃত প্রোডাক্ট রিসিভ করা যায়। তো আমরা হচ্ছে যে পারচেস কোটেশন নেওয়ার আগে আরও একটা জিনিস যেটা করতে পারি, পারচেস এগ্রিমেন্ট সেট করতে পারি। তো পারচেস এগ্রিমেন্টটা মূলত কিভাবে কাজ করে আমরা একটু দেখি যে পারচেস এগ্রিমেন্টের সেটিংসটা কিভাবে করতে হয়। আমরা সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে পারচেস এগ্রিমেন্ট নামে একটা ব্যাপার আছে। তো পারচেস এগ্রিমেন্টের পাশেই একটা আবার প্রশ্নবোধক চিহ্ন আছে, আপনি এই চিহ্নতে ক্লিক করলে ডকুমেন্টেশনটা পড়তে পারবেন। তো এখানে শর্ট করে যে লেখাটা আছে দেখেন, কল ফর টেন্ডার্স আর ব্ল্যাঙ্কেট অর্ডার্স। তো পারচেস এগ্রিমেন্ট মূলত ওডোতে যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট টেন্ডারের মাধ্যমে একই সাথে 10 জনের কাছ থেকে কোটেশন নিয়ে একজনেরটা কনফার্ম করতে পারেন, আবার 10 জনের কাছ থেকে 10টা নিতে পারেন। তো 10 ধরনের প্রোডাক্ট আছে, আপনার একটা কোটেশনে আপনি এক একজনের কাছ থেকে এক একটা নেবেন যার আপনি প্রাইস সুইটেবল আপনার মনে হবে। তো এইরকম ব্যাপারগুলো আসলে অটোমেটিক্যালি করার জন্য, তো একটা আপনি কনফার্ম করলে অর্ডার বাকিগুলো ক্যান্সেল হয়ে যায়, তো এই অপারেশনগুলো করার জন্য আপনার মূলত পারচেস এগ্রিমেন্ট দরকার হয়। তো পারচেস এগ্রিমেন্ট আমাদের দরকার হবে, সেজন্য আমরা এটা ক্লিক করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। তো পারচেস এগ্রিমেন্টের মধ্যে আমাদের পারচেস পারচেস এগ্রিমেন্ট টাইপ আছে আবার দুইটা, একটা হচ্ছে যে টেন্ডার, একটা হচ্ছে যে আপনার ব্ল্যাঙ্কেট অর্ডার। তো কল ফর টেন্ডারের মধ্যে হচ্ছে যে আমি বলে দিচ্ছি যে আমি কল ফর টেন্ডারে আবার দুইটা টাইপ হয়, যে একটা হচ্ছে যে আমি কি একটা কোটেশনই নিব শুধু, বাকিগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল করে দিব, নাকি হচ্ছে যে আমি 10 জনের কাছ থেকেই নেব। যদি হচ্ছে যে একজনের কাছ থেকে নেই আমি প্রথমে ওইটা দিয়ে আপনাদের দেখাই। অনলি ওয়ান আরএফকিউ এক্সক্লুসিভ লেখাই আছে স্পষ্ট করে যে কল ফর টেন্ডার, আমি বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখি সিঙ্গেল। আর ডাটা ফর নিউ কোটেশন ইউজ লাইন অফ এগ্রিমেন্ট, মানে এটা হচ্ছে যে আমি যেই এগ্রিমেন্টটা বা রিকুইজিশনটা, আমরা মূলত এখানে লোকালি এটাকে বলতে পারি এক কথায় পারচেজ রিকুইজিশন। তো রিকুইজিশনের যে ডেটাগুলো থাকবে এগুলো পারচেজ কোটেশনে নিয়ে যাবে অটোমেটিক্যালি, সেটা আমি এখানে বলে দিব। যে লাইনগুলো বলতে বোঝায় যে ফর্মের আপনার নিচে যে লাইনগুলো থাকে, আমরা লাইনটা দেখব যেখানে আমরা প্রোডাক্ট এন্ট্রি দিই, নিউ প্রোডাক্টের দাম, সেটাকে বোঝায়। এটা অটোমেটিক্যালি যাবে কিনা এগ্রিমেন্ট থেকে সেটা বোঝাচ্ছে। কোয়ান্টিটিটাও অটোমেটিক্যালি যাবে কিনা সেটা এখানে সিলেক্ট করা থাকবে। তো আমরা সবই অটোমেটিক দিয়ে রাখছি। আর এইখানে মূলত হচ্ছে যে দুইটা অপশন, যে দুইটার উপরে দুইটা লজিক আছে, এই দুইটা রেডিও বাটনের সাথে দুইটা লজিক আছে। একটা লজিক হচ্ছে যে আপনি যদি অনলি ওয়ান আরএফকিউ সিলেক্ট করেন, একটু আগেই বলছিলাম, তো সেই ক্ষেত্রে আপনি এটা সেভ করে রাখলে যেটা হবে, আপনি 10 জনের কাছ থেকে কোটেশন নিলে শুধুমাত্র একজনের কাছে কনফার্ম করতে পারবেন, আর বাকি কারোটা পারবেন না। আর যদি মাল্টিপল আরএফকিউ আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি 10 জনের কাছ থেকে 10 রকম প্রোডাক্ট কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমরা সেভ করলাম এগ্রিমেন্ট টাইপটা। তো এরকম আমি আরো একটা এগ্রিমেন্ট টাইপ মাল্টি নামে আমি এটাকে বানাতে পারি, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন মাল্টিপল নন এক্সক্লুসিভ। তো আমরা এখানে একটা নেব, তো একটা। তো আমি প্রথমে একটা পারচেস এগ্রিমেন্ট তৈরি করি। পারচেস এগ্রিমেন্ট বা রিকুইজিশন যাই বলেন, পারচেস রিপ্রেজেন্টেটিভ ওডো বাংলা ডিফল্ট ভাবে কোম্পানির নাম এসেছে। টেন্ডারে যে দেখতে পাচ্ছেন এগ্রিমেন্ট টাইপ সিঙ্গেল, আমি সিঙ্গেলই সিলেক্ট করলাম। তো ডেডলাইন আমি বলে দিচ্ছি যে আগামীকালকে। তারপরে অর্ডার ডেট হচ্ছে যে আমি বলে দিচ্ছি আজকে। ডেলিভারি ডেট এটাও বলে দিচ্ছি আগামীকালকে। সোর্স ডকুমেন্ট বলতে আপনার এখানে যদি কোনো ধরনের সোর্স ডকুমেন্ট থাকে,
কোনো রেফারেন্স থাকে সেটা নাম্বার বা যে কোনো হোয়াটএভার এটা ব্যবহার করতে পারেন। এখন ভেন্ডর আমার দরকার হবে বা সাপ্লায়ার। তো আমরা একটা সাপ্লায়ার করে রাখছিলাম এবিসি কোম্পানি, এর কাছ থেকে আমরা প্রোডাক্টটা কিনবো। এই যে হচ্ছে যে লাইন, একটু আগে যে লাইনের কথা বলছিলাম, এগুলোকে আপনার লাইন ওইখানে বলতেছে কনফিগারেশনে। তো এখানে আমি ওই যে A4 পেপার A4 লিখি, তো A4 পেপারটা লিখলেও চলে আসবে, আবার যদি আমি 101 দেই তাও চলে আসবে, আবার এস দিলেও চলে আসবে। এটা অনেক প্রোডাক্ট থাকলে আপনি এর ইফেক্টটা বুঝতে পারবেন। স্টোর কোডটা বা হচ্ছে ইন্টারনাল ক্যাটাগরির যে কোডটা এটা চলে আসছে। কাস্টম ডিসক্রিপশন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, যে A4 পেপার 80 GSM হোয়াটএভার এটা হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে যে আপনার অর্ডার দিব হচ্ছে যে 20 রিম। তো এখানে আমরা 20 রিম অর্ডার দিচ্ছি। এখানে হচ্ছে যে ইউনিট অফ মেজারমেন্ট আসার কথা কিন্তু আসেনি, কারণ আমরা সেটিংস ইউনিট অফ মেজারমেন্ট দিয়ে আসিনি। তাহলে আমরা এটাকে সেভ রাখি, সেভ রেখে আমরা ইউনিট অফ মেজারমেন্টটা সেট করে আসি। কনফিগারেশন, সেটিং, তো ভেরিয়েন্টও আমরা সেট করিনি, ভেরিয়েন্ট আমরা সেট করলাম, ভেরিয়েন্টও দিলাম। ইউনিট অফ মেজারমেন্টের ইফেক্টটা যেহেতু এখানে নাই, ইউনিট অফ মেজারমেন্ট আমি সেট করে আসব। কোথা থেকে দেখাচ্ছি, সরি, ইউনিট অফ মেজারমেন্টটা খুব সম্ভবত এখানে নেই। এটা হচ্ছে যে আপনার ইনভেন্টরি কনফিগারেশন থেকে ইউনিট অফ মেজারমেন্ট সিলেক্ট করে দিতে হয়, সেক্ষেত্রে আপনার ইউনিট অফ মেজারমেন্ট আসবে। তো ওডো যেহেতু হচ্ছে যে এন্টার রিলেটেড বা ইন্টিগ্রেটেড সিস্টেম, সেক্ষেত্রে এক একটার কনফিগারেশন এক একটার সাথে রিলেশন থেকে যায়। তো আমরা ইনভেন্টরির কনফিগারেশনের সেটিংস থেকে ইউনিট অফ মেজারমেন্টটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা ওইখানে ইউনিট অফ মেজারমেন্ট প্রোডাক্টে পাবো, প্রোডাক্ট, ওই প্রোডাক্টে আমি যাই। প্রোডাক্ট আমাকে বলে আসতে হবে ইউনিট অফ মেজারমেন্ট কি হবে। তো এখানে আমাদের বাই ডিফল্ট ইউনিট সেট করা আছে, আমি চাইলে এখানে অনেক ইউনিট সেট করতে পারি। তো আমি এখানে রিম সেট করতে পারি পেপারের বা হোয়াট এভার ইট ইজ। আমরা ইউনিট অফ মেজারমেন্ট নিয়ে একবারে ডিটেলস একসময় আলোচনা করব, যেহেতু ইনভেন্টরি অ্যাপ্লিকেশনে আমি এখন সরাসরি কাজ করছি না, কিন্তু পারচেসের সাথে কাজ করতে গেলে ইনভেন্টরির সম্পূর্ণ রিলেশন আছে। আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে পারচেস, সেলস, ম্যানুফ্যাকচারিং সব কিছুর সাথে আপনার ইনভেন্টরি অ্যাপ্লিকেশনের রিলেশন আছে, ইন্টিগ্রেশন আছে। তো আপনি পারচেসে যে প্রোডাক্ট তৈরি করবেন, এটা অটোমেটিক্যালি আপনি দেখবেন ইনভেন্টরির প্রোডাক্টের মধ্যে চলে গেছে, ইনভেন্টরি প্রোডাক্টের মধ্যে চলে আসবে। আবার এইখানে যা বানাবেন সেটা পারচেস সেলসে পাবেন, যদি আপনি ফ্ল্যাগ বা হচ্ছে যে চেক বক্সে ক্লিক করে দেন পারচেস। তো আমরা ইনভেন্টরি থেকেই মূলত প্রোডাক্ট বানালে ওইটা পারচেসে চলে যাবে, শুধু আমার বলে দিতে হবে যেটা কি পারচেসে যাবে না যাবে না, বা সেলসে যাবে না যাবে না। তো ইনভেন্টরিতে অনেক বিস্তরের বিশদ আরও কনফিগারেশন আছে। তো আমার এখন একদম বেসিক যে যতটুকু দরকার ওইটুকুই আমি এখানে করছি। তো আমরা ছিলাম এগ্রিমেন্টে, তো পারচেস এগ্রিমেন্টে একটা নিউ এগ্রিমেন্ট করলাম। এখানে আমি বলে দিচ্ছি যে এখন আপনার ইউনিট অফ মেজারমেন্ট, ইউএম মানে হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, এখানে আসছে। তো আমি এখানে 20 আমার লাগবে, 20 রিম আমি এটা বলে দিচ্ছি, মানে এগ্রিমেন্টে রিকোয়ার্ড কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি, অর্ডার কোয়ান্টিটি এখনো হয় নাই। ইউনিট প্রাইস হচ্ছে যে আমি বলে দিতে পারি যে হয়তো বা আমার ইউনিট প্রাইস হতে পারে, আমি যদি ভেন্ডর না সিলেক্ট করে দেই সেক্ষেত্রে কি আসে, ভেন্ডর সিলেক্ট না করে দিলেও আমি ইউনিট প্রাইস বসাতে পারবো। তো ভেন্ডর সিলেক্ট করে আমি বললাম, যেহেতু আমি ওই ভেন্ডরের প্রাইস দিয়ে আসিনি তাই বাই ডিফল্ট প্রাইস আসতেছে না, আমি বলে দিলাম 240 টাকা করে
ইউনিট প্রাইস হবে, সোর্স ডকুমেন্ট আমার নেই, তারপরে আমি দিতে পারি যে ইনডেন্ট বা রিকুইজিশন নাম্বার 001 থেকে একটা রিকুইজিশনার ছিল, তার এগেনস্টে আমি আবার একটা পারচেজ রিকুইজিশন তৈরি করছি বা এগ্রিমেন্ট তৈরি করছি। এটা না দিলেও সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। তো আমি পারচেজ এগ্রিমেন্ট তৈরি করে কনফার্ম করলাম। তো কনফার্ম করার পরে আমাকে দেখাচ্ছে যে নিউ কোটেশন নিতে পারবো আমি, ঠিক আছে। তো কনফার্ম একবার করলাম, এখন আমি আবার ভ্যালিডেটও করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমি এটাকে মোটামুটি এই এগ্রিমেন্টটাকে কনফার্ম করলাম, T001 টেন্ডার এইটার নামেই আসলে পড়ছে। তো আমি বলে দিচ্ছি যে আমি এইটা একটা রিকুইজিশন, আমি চাহিদাপত্র দিছি, এগ্রিমেন্ট বলে আমরা নর্মালি এটাকে রিকুইজিশনের নামেও বলতে পারি, কারণ একই কাজ মূলত করে এখানে। আর কেউ চাইলে আরও কাস্টম মডিউল তৈরি করে নিতে পারে, এটা আসলে ওডোতে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এগ্রিমেন্ট বা আমরা যারা ব্যবহার করি এখান থেকে আসলে রিকুইজিশন ছাড়া আসলে আর কোনো কথা আসলে আসে না এখানে, আমার বাস্তব কাজের প্রেক্ষিতে আমি যেটা মনে করি। তো আপনি এখান থেকেও নিউ কোটেশন নিতে পারেন। আমরা প্রথমে রিকুইজিশন বা এগ্রিমেন্ট তৈরি করলাম, নিউ কোটেশন তৈরি করতে পারেন, অথবা আপনি এখানে পারচেস কোটেশন, রিকোয়েস্ট ফর কোটেশনে গিয়ে ক্রিয়েটে দিলে আপনি পারচেস এগ্রিমেন্ট ওই যে সিলেক্ট করলে সে হচ্ছে যে নিউ কোটেশন তৈরি করে ফেলবে। আমি একটা ভেন্ডর দিলাম এবিসি কোম্পানি যখন সিলেক্ট করছি তখন হচ্ছে যে আমার ওই যে রিকুইজিশন বা এগ্রিমেন্টটা দিছিলাম ওইটা আমি সিলেক্ট করলে ও সমস্ত ডাটা এখানে নিয়ে আসবে, যে আমি দিয়ে দিছিলাম 20 ইউনিট বা 20 রিম লাগবে আমার, এবং প্রাইস আমি বলে দিছিলাম 240। এটা কিন্তু ফাইনাল না, আমি কিন্তু এই প্রাইস সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। তো আমি যখন এই এগ্রিমেন্টটা সিলেক্ট করলাম, এর ডাটা নিয়ে আসছে, আমি এর ডিসক্রিপশন আবার চেঞ্জ করতে পারি, যা খুশি দিতে পারি। তো দিয়ে টিয়ে আমি আর কি পারচেসারের কাছে অর্ডার কনফার্ম করব। তো এই ব্যাপারগুলো কনফার্ম করার আগে আমি আমার ইনফরমেশনগুলো আবার একবার চেক করে নেব, ভেন্ডরের যদি কোনো রেফারেন্স থাকে। তো এইখানে ব্যাপার হচ্ছে আমি তো এখানে কোটেশন নিচ্ছি, তো কোটেশন নেওয়ার সময় ভেন্ডর যদি কোনো কোটেশনের জন্য কোনো ডকুমেন্টস পাঠায় তার রেফারেন্স আমি এইখানে রেখে দিতে পারি, আরএফকিউ রেফারেন্স। তো আরএফকিউ রেফারেন্স আমি রেখে দিতে পারি। তো অর্ডার ডেডলাইন আমি দিতে পারি, রিসিভ ডেট দিতে পারি। তো হচ্ছে যে আস্ক ফর কনফার্মেশন, যে এটা হচ্ছে যে আপনি কনফার্মেশন একটা ডেট দিবেন, যে হচ্ছে যে কয়দিন আগে হচ্ছে যে আপনি এখানে লেখা আছে, আপনি দেখেন হিন্সটা, যে নাম্বার অফ ডেজ টু সেন্ড রিমাইন্ডার ইমেল বিফোর দ্য প্রমিসড রিসিভ ডেট, যে আপনি একটা অটোমেটিক্যালি রিমাইন্ডার সেন্ড করতে পারবেন যে ডেটে আসলে রিসিভ হওয়ার কথা ছিল তার আগে। তো এই কনফিগারেশনগুলো ম্যান্ডেটরি না, তাই আমি দিচ্ছি না, আমি শুধু বেসিক আলোচনা করছি, কোনো অ্যাডভান্স কোনো কিছুতে আমরা যাচ্ছি না। তো আমরা হচ্ছে যে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এটার আদার্স ইনফরমেশন ট্যাবে আমি যদি দেখি পারচেস রিপ্রেজেন্টেটিভকে তার নাম, ইনকোটার্ম যদি কোনো থাকে আমি দিতে পারি, এগুলো ক্যাশ অন ডেলিভারি বা এরকম অনেক কিছু থাকতে পারে। তো আমরা এগুলো তো হচ্ছে যে ইন্টারন্যাশনাল টার্ম দেওয়া আছে, তো আমি সিওডি দিলাম। তো পেমেন্ট টার্মস একটা ইনকোটার্মস তৈরি করে নিলাম, যেটা করা ছিল না। তো পেমেন্ট টার্মস আমি বলে দিতে পারি ইমিডিয়েট পেমেন্ট, ফিসক্যাল পজিশন, এটা আমরা অ্যাকাউন্টিং এর পার্ট এখানে আলোচনা করব না। তো আমার আসলে পারচেস করতে গেলে শুধু দরকার হচ্ছে যে এই প্রোডাক্টের ইনফরমেশন আর এই যে উপরের আপনার টপ ভিউতে যে ইনফরমেশন, সেটা ট্যাক্স চাইলে দিতে পারি, না চাইলে নাই। তো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এখানে লিখে দিতে পারেন, যে যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এখানে একটা একটা করে লিখে দিতে পারেন, প্লিজ, বা এরকম লিখতে পারে, কোয়ালিটি শুড বি গুড, হোয়াট এভার ইট ইজ। এটা আপনার কোম্পানির উপরে বা আপনার নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ডিপেন্ড করে, আপনি যে সাপ্লায়ারের সাথে কাজ করছেন তার সাথে। তো আমরা এখানে কি করলাম,
ওর কাছ থেকে একটা প্রাইস নিয়ে এবিসি কোম্পানির কাছ থেকে আমি সেভ করলাম। তো আমি এই সেভ করার আগে আমি প্রাইস নেই নাই, এখনো সাপোজ ধরেন এখনো সেভ করি নাই, এটা আমি আবার এডিট করে এটা মুছে দিই। আমি কোনো প্রাইস নেই নাই, ইউনিট অফ প্রাইসটা তো রিকুইজিশন থেকে আসছে, ওরা আমাকে কোনো প্রাইস দেন, আমি যে এটা দিয়ে কনফার্ম করব এটা আসছে। তো আমি এটাকে সেভ করে আমি হচ্ছে যে ইমেল করতে পারি বা আরএফকিউটা প্রিন্ট করতে পারি। দেখেন প্রিন্ট করলে কি দেখে, আমি যে কোনোভাবেই পাঠাইতে পারি। যে আমি এই আরএফকিউটা যদি আমি চাই আমি পাঠাইতে পারি প্রিন্ট করে, যে আমাকে এই প্রোডাক্টগুলো লাগবে, এক্সপেক্টেড ডেট আমার এত পিস লাগবে, আমাকে একটা প্রাইস দিন। তো উনি যখন প্রাইসটা দিবে তখন হচ্ছে যে দেখেন টার্মস কন্ডিশনগুলো চলে আসতেছে, কার কাছে শিপিং অ্যাড্রেস, কোম্পানির লোগো টোগো এখানে চলে আসবে। এগুলো সব হচ্ছে যে আপনার কাস্টমাইজ করা যায়, ওডোর সব কিছু হচ্ছে ফ্লেক্সিবল, আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। তো কাস্টম রিকোয়ারমেন্টের জন্য আপনি আলাদাভাবে তৈরি করে নিতে হবে। তো এগুলো হচ্ছে যে বাই ডিফল্ট যা দেওয়া আছে তাই আসতেছে। তো রিকোয়েস্ট ফর কোটেশন পাঠালাম, সাপোজ উনি আমাকে দিল যে আমাদের রিকুইজিশন থেকে স্ট্যান্ডার্ড প্রাইস 240 ছিল, উনি আমাকে একটা কোটেশন পাঠালো। আমরা ওই কোটেশনটা যেমন প্রিন্ট করে দিলাম, আমরা ওটাকে মেইল করেও দিতে পারি, সেন্ড বাই ইমেইল, এখান থেকে আমরা মেইল করে দিতে পারি। ঠিক আছে, তো আমি যদি মেইল অ্যাড্রেস ওনার থাকতো তাইলে আমি হচ্ছে যে সেন্ড করে দিতে পারতাম। যাই হোক, আমার এরকম একটা টেমপ্লেট, ওই প্রিন্ট যে পিডিএফ ফাইলটা ওইটা অটোমেটিক অ্যাটাচড হয়ে যাবে, আমার এরকম একটা মেসেজ চলে আসবে, সব কিছু টেমপ্লেট বেসড, এটা অটোমেটিক এই যে টেমপ্লেট, ইমেইলের টেমপ্লেট এগুলো চলে আসবে। তো যাই হোক, আমরা মেইল সেন্ড করছি না, আপনাদের দেখালাম, এরকম অনেক কিছুই আর কি আপনি অটোমেটিক্যালি এখান থেকে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি ওনার কাছ থেকে প্রাইস পেলাম সাপোজ 230 টাকা, এটা আমি সেভ রাখলাম। আর উনি যে কোটেশনটা দিছে সেটা আমি ধরলাম যে এবিসি একটা কোটেশন দিছে, এই কোটেশনের একটা রেফারেন্স নাম্বার QT001 নামে আমি সেভ করে রাখলাম। আমি এখন অর্ডার কনফার্ম কিন্তু করি নাই। তো আমি একটা কোটেশন নিলাম, এখন আমার মনে হচ্ছে যে আরেকটা কোটেশন নিই, যেহেতু আমরা টেন্ডার বেসিস পারচেস এগ্রিমেন্ট সিলেক্ট করে আছি, আমরা একটা জায়গায় অর্ডার দিব। তো আমি আবার হচ্ছে যে কোটেশনে চলে যাব, বা এখান থেকে সরাসরি এগ্রিমেন্টেও চলে যেতে পারি। এখানে গেলে দেখবেন যে একটা কোটেশন এখানে হচ্ছে। এখন আমি আবার একটা নিউ কোটেশনে এই এগ্রিমেন্টের এগেনস্টে বা এই রিকুইজিশন এগেনস্টে নিতে পারি। সাপোজ এটা আবার আরেক কোম্পানিতে দিব, আমি আরেক কোম্পানি বলতে ওডো বাংলা। তো এইখানে আবার ওনারা সাপোজ কোটেশন দিছে 270 টাকা, আর তাদের কোটেশনের রেফারেন্স হচ্ছে 41। ঠিক আছে, তো সব কিছু একই, আগের মতো এগুলো আর দেখালাম না। তো এটাও সেভ করলাম। এখন আমি যদি এগ্রিমেন্টে চলে যাই বা কোটেশনে, সব জায়গায় দেখবো যে দুইটা কোটেশনের মধ্যে দেখেন দুইটা কোটেশন আছে। এটা আরএফকিউ সেন্ড দেখাচ্ছে, কারণ আমি যে প্রিন্ট বাটনে চাপ দিয়ে প্রিন্ট করছি, এটাও হচ্ছে যে আমি প্রিন্ট বাটন চাপ দিয়ে প্রিন্ট করতে স্ট্যাটাসটা আসলে বদলে যাবে। তো দুইটাই এখন সেন্ড, মানে আমি দুইটাই পাঠাইছি, দুইজনে দুইটা প্রাইস দিছে, আমি প্রাইসটা যে ডকুমেন্টসটা দিছে তার রেফারেন্স ধরে এখানে এন্ট্রি করে দিছি যে আমাকে এই প্রাইসটা দিছে। এখন আপনি চাইলে মনে করেন যে সে যে কোটেশনটা দিছে সেটা লগ নোটের মাধ্যমে এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। এখানে এই যে অ্যাটাচ আছে, অ্যাটাচ বাটনের মাধ্যমে আপনি একটা কোটেশন পাইছিলেন, এটা আপনি ধরেন সাপোজ হচ্ছে যে এখানে ইয়া করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। সাপোজ আমি একটা ইয়া পাইছিলাম রিকোয়েস্ট, এখানে প্রাইস দিছিলাম, এখানে লিখে রাখতে পারি যে কোটেশন ফ্রম এবিসি, এটা আমি এখানে লক করে রাখলাম। আমার সোর্স ডকুমেন্ট এটা থেকে আমি পাইছি, ওইটা দিয়ে আমি এটা বসাইছি ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য। আবার হচ্ছে যে আপনি এটা রাখতেই পারেন। এখন কথা হচ্ছে যে আমরা তো দুইটা কোটেশন নিছি, আমরা তো যে কোনো একটা কনফার্ম করব। তো আমরা এটা দুইভাবেই করতে পারি। আমি এখান থেকে যে কনফার্ম অর্ডারের মধ্যে করতে পারি, আবার ওই যে এগ্রিমেন্ট নিছিলাম একটা বা রিকুইজিশন তৈরি করছি, এখানে বিড সিলেকশন স্ট্যাটাসে দেখাচ্ছে যে এই এগ্রিমেন্টটা এখন বিড সিলেকশন স্ট্যাটাসে আছে, এখনো কোনো এটার অর্ডার হয় নাই। তো আমি এখন বিড সিলেকশন করব। আমি
দেখতে পাচ্ছি যে আমার দুইটা আরএফকিউ আছে। আমি হচ্ছে যে এখন দেখব যে এখানে আসলে দুইটা আরএফকিউর মধ্যে কোনটা হচ্ছে যে কম। আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে যে একটু কম, এবিসি কোম্পানির। তো আমি এইটাই ঢুকে এটাকে আর কি অর্ডারটা কনফার্ম করে দেব। অর্ডারটা কনফার্ম করে দিলাম, মানে হচ্ছে যে তার কাছে আমার পারচেস অর্ডার হয়ে গেছে। এখন হচ্ছে যে রিসিপ্টে দেখাবে। এটা আবার ইনভেন্টরির পার্ট, আমরা কিভাবে রিসিভ করতে হয়, ইনকামিং শিপমেন্ট, এগুলো আমরা পরে দেখব। আমরা অর্ডার কনফার্ম করে দিলাম, মানে আমার এই প্রোডাক্টটা। এখন আমরা দেখি এখানে কি হয়েছে। এখানে আপনি দেখেন আর একটা যে ছিল ওডো বাংলায় কম দামে, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে। আমার কিন্তু ক্যান্সেল করতে হয়নি। এর কারণ হচ্ছে যে আমরা টেন্ডারে বলে আসছিলাম অনলি ওয়ান এক্সক্লুসিভ, মাল্টিপল বা নন এক্সক্লুসিভ বলে আসি নাই। তো ওডোর বিভিন্ন ভার্সনে মূলত বিভিন্নভাবে এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে। আপনারা যারা ওডোর 10 থেকে শুরু করে বা তারও আগে থেকে দেখবেন যে এর বেশ কিছু চেঞ্জেস আসছে এই পারচেস এগ্রিমেন্টে। যেমন ভার্সন 10-এ আপনার ব্ল্যাঙ্কেট অর্ডারের ইফেক্টটা ওইরকমভাবে ছিল না, কিন্তু 13-এর বা 12-এর পর থেকে এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্কেট অর্ডারের কনফিগারেশনটা ভিন্নভাবে কাজ করে। তো যাই হোক, আমাদের এখানে মূলত টেন্ডারটা নিয়ে আমাদের কাজ হবে। ব্ল্যাঙ্কেট অর্ডার আবার অন্য জিনিস, আমরা এটা পরে দেখব। এগ্রিমেন্ট টাইপের মধ্যেই আর একটা টাইপ, যেটা আসলে লেটেস্ট ভার্সনগুলোতে আসলে কাজ করে। তো আমাদের একটা ক্যান্সেল হয়ে গেছে আর একটা অর্ডার হয়ে গেছে। দেখেন এটা ক্যান্সেল হয়ে গেছে, এর স্ট্যাটাস আপনি ক্যান্সেল দেখতে পাচ্ছেন, স্টেজ হচ্ছে ক্যান্সেলে আছে। তো এখন দেখাচ্ছে কি, আমরা যদি এগ্রিমেন্টে যাই, এটা হচ্ছে যে ক্লোজড, এটা অটোমেটিক্যালি ক্লোজড হয়ে গেছে এই বিটটা বা এই এগ্রিমেন্টটা। বা এটা কেন ক্লোজড হয়েছে, আমি অর্ডার কনফার্ম করে দিচ্ছি। যখন আরএফকিউ অনলি ওয়ান সিঙ্গেল থেকে আমি একটা কনফার্ম করে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি ক্লোজ করে দিয়েছে। তো এখন আমরা জানলাম সেটা হচ্ছে যে প্রথমে কিভাবে একটা এগ্রিমেন্ট বা রিকুইজিশন তৈরি করতে হয়, তার এগেনস্টে কোটেশন নিতে হয়, তার পরবর্তীতে পারচেস অর্ডার কনফার্ম করতে। আমরা অর্ডারসে গেলে দেখতে পাবো ওই যে অর্ডারটা করছি পারচেস, সেই অর্ডারটা এখানে আসলে আছে। আমরা যে অর্ডারটা আসলে করছিলাম এবিসি কোম্পানির, সেটা এখানে ঝুলতেছে যে এই প্রোডাক্টটার অর্ডার হয়ে গেছে 4600 টাকার, এটা রিসিপ্ট স্টেজে আছে। তো আমরা চাইলে এই অর্ডারটা ধরি, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এটা লক করে দিতে পারি যে এটা আর কোনো এডিট হবে না। এরপরে প্রোডাক্ট রিসিভ হবে, বিল ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে যে এভাবে আর কি জিনিসটাকে পারচেসের পারচেসের টোটাল প্রসেসটা আসলে মেনটেন করা হয়। তো পারচেসের প্রসেস বলতে কি বোঝায়, প্রথমে হচ্ছে পারচেস এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে কোটেশন, তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, এরপরে তো হচ্ছে প্রোডাক্ট রিসিভের পার্ট, যেটা কিনা ইনভেন্টরির বা স্টক যারা মেনটেন করে তাদের। তো আমরা আজকে আপাতত হচ্ছে যে পারচেসের একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় দেখলাম। একটা প্রোডাক্ট একদম বেসিক কি ইনফরমেশন না দিলেই প্রোডাক্ট হয় না, তো সেটা করলাম। তারপরে হচ্ছে যে আমার একটা ভেন্ডর কিভাবে তৈরি করতে হয় দেখলাম। একটা ভেন্ডর হচ্ছে যে আপনি সরাসরি কিভাবে তৈরি করতে পারেন সেটা আমরা দেখছি। যে এবিসি নামে আমরা যে এখানে দেখা যাচ্ছে যে একটা পারচেস হয়েছে, আমি ভেন্ডরে ঢুকলে আবার দেখতে পারবো তার নামে কতগুলো পারচেস আছে, তার সমস্ত হিস্ট্রি আমি এখানে দেখতে পাবো, যত পারচেস হবে। এটা একটা মজার বিষয়। আমাদের তো আসলে প্রতিষ্ঠানে বড় বড় যাদের কাজের অনেক ভলিউম বেশি, অনেক পারচেস হয়, অনেক সেলস হয়, তো ইনস্ট্যান্ট একটা রিপোর্ট খুঁজে পেতে এটা খুব হ্যাসেল। তো এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্ট বাটনে আপনি শুধু ভেন্ডরে লিখে সার্চ দিবেন। আমি এখানে ধরেন আমি কিছুই জানি না, আমি শুধু এবিসি লিখে সার্চ দেব। এবিসি লিখে সার্চ দিয়া এবিসি নিয়ে আসছি। এখন এর দেখতে পাচ্ছি আমি একটা পারচেস হয়েছে, আমি এর প্রাইস কত ছিল, কত টাকায় কিনছিলাম, সব হিস্টোরি পেয়ে যাচ্ছি, কোন সোর্স ডকুমেন্টের এগেইনস্টে সব পেয়ে যাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, এজন্য আমি হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। আমার জানায় কমতি থাকতে পারে, আমার ভুল ত্রুটি থাকতে পারে, তা আপনারা সেগুলো সাজেস্ট করবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, এবং সবার সুস্থতা কামনা করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন নিজ নিজ অবস্থান থেকে। আমরা যদি আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে না চলি, সেক্ষেত্রে আমাদের নিজেদের পরিবার এবং দেশ দুটোই হুমকির মুখে পড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।